আজকের পর্বের শুরুতে গঙ্গিল ইয়নকে আবারও বাঁচিয়ে পালিয়ে আসে। ইয়ন তখন এটাই ভাবছিল যে মহারাজ তো সব কিছুর জন্য মিটমাট করতে চাইছিল, তাহলে এই বিদ্রোহ কেন হচ্ছে। গঙ্গিল তখন জানায় যে এইসব কিছু রাজকুমার জোসিয়ন করছে। ইয়ন বলে তাহলে তো মহারাজ বিপদে আছেন, আমি এখনই ওনার কাছে যাব। গঙ্গিল বলে তুমি যদি সত্যি মহারাজের জন্য এত চিন্তা করে থাকো তাহলে দয়া করে লুকিয়ে পড়ো, কারণ তুমি বেঁচে থাকলে মহারাজের সাহায্য হবে, বুঝতে পারছো তো। ইয়ন সেখানে বসে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে কিভাবে এসব হলো, সবই তো ঠিক ছিল। এদিকে রাজকুমার জোসিয়ন রানীকে উল্টাপাল্টা বুঝায় রাজার সম্পর্কে। সে জানায় রাজার মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই সে রাজমাতা সহ অনেককে শেষ করে এখন জঙ্গলে গিয়েছে বিদ্রোহীদের সাথে লড়তে। তাই আমাদের এই সুযোগে রাজাকে সিংহাসন থেকে সরিয়ে রাজকুমারকে বসাতে হবে। রানীরও বেশি কিছু বোঝার সময় ছিল না, তাই সে রাজকুমার জোসিয়নের কথায় রাজি হয়ে যায়। এবার পরদিন রাজকুমারকে রাজা হিসাবে সিংহাসনে বসানো হয়। মগজু এরা সবাই খুশি, কারণ রাজকুমার জোসিয়ন এবার খুব দ্রুতই ছোট রাজকুমারকে সরিয়ে নিজে রাজা হয়ে যাবে। এদিকে ইয়নকে গঙ্গিল বলে যেখানে মহারাজা তোমাকে খুঁজতে গিয়েছেন সেখানে শুধু লাশ পড়ে আছে, আমার মনে হয় না রাজা আর বেঁচে আছেন, তাও আমি একবার খবর নিয়ে দেখছি। ইয়ন তখন সেই মানগুন রকের টার্সেলটা দেয় যা রাজা তাকে গিফট করেছিল। এটা দিয়ে ইয়ন বলে তুমি মহারাজাকে খুঁজে পেলে এটা ওনাকে দিয়ে দিও, তাহলে তিনি বুঝতে পারবেন আমি সুরক্ষিত আছি। অন্যদিকে রাজবাবুর্চি সবাই চিন্তায় ছিল ইয়নকে নিয়ে, আর মহলে এসব কেনই বা হচ্ছে তারা কিছুই বুঝতে পারছিল না। রাজা তো ভালোই হয়ে গিয়েছিল, তাহলে হঠাৎ করে কিভাবে এত কিছু হচ্ছে। ওই সময় সেখানে গঙ্গিল এসে জিজ্ঞেস করে তোমরা সবাই ঠিক আছো তো। এদিকে ইয়ন একা একা বসে চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছিল। ইয়ন বলছিল মহারাজা আমি আশা করছি আপনি যেখানে আছেন ভালোই আছেন, আমি খুব মিস করছি। আপনার সাথে প্রথম দেখা হওয়ার পর থেকেই আমার জীবন বদলে যেতে থাকে। আপনি আমাকে ভালো রান্না করার জন্য অনুপ্রাণিত করেছেন সব সময়। আপনি যদি আর না থাকেন তাহলে আমি কার জন্য রান্না করব। আমার কত কিছু আপনাকে বলার ছিল, সেগুলো না শুনেই কি চলে যাবেন? প্লিজ আমার জন্য থেকে যান। এদিকে রাজা লিহন জীবিত ফিরে আসে প্রাসাদে। আসতেই তাকে সেনারা ঘিরে ধরে। রাজা তখন বলে বাহ, এখন আমার নিজের ঘরে আসতেও আমাকে এত কাহিনী করতে হচ্ছে। মগজু আর রাজকুমার জোসিয়নও আসে। রাজা মগজুকে বলে আমি তোমার সম্পর্কে অনেক সময় অনেক কিছুই শুনেছি, কিন্তু সব সময় আমি না শোনার মতন ভান করে উড়িয়ে দিয়ে এসেছি, আর আজ তারই ফলাফল দেখছি। মগজু বলে আমি দিনের অপেক্ষায় এতদিন ছিলাম, তো আমার কোনো আফসোস নেই আর আমি মাফও চাইব না। রাজা এসে বলে ভুলে যেও না, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে একবার না একবার নিজেকেও পড়তে হয়। আশা করব ওই দিনটা জলদি তোমার জন্যও আসবে। আর চাচাজি এত কষ্ট করলেন, আমি তো ফিরে এসেছি জীবিত, তাই চলুন একসাথে বসে একবার শেষ গল্প তো করাই যায়। এবার তারা চাচা ভাতিজা বসে কথা বলতে। স্বাভাবিকভাবে রাজা লিহন ছিল খুব রেগে, কিন্তু সে জোসিয়নকে আজ মারতে চাইছে না, বরং তার জন্য করুণা হচ্ছে। তো রাজা এখানে রাজকুমার জোসিয়নকে বলে আমি যত রকম ভুল করেছি আগে অতীতে, যদি সেই সব কারণে আপনি এই কাজ করে থাকেন তাহলে আপনি ঠিক করেননি। এতগুলো মানুষের জীবন নিয়ে আপনার খেলা উচিত হয়নি। আর ঠিক আছে, আপনি আমাকে কথা দিবেন যে ছোট রাজকুমার ভালো রাজা হবে, তাহলে আমি এই সিংহাসন থেকে বিতাড়িত হতে রাজি আছি। জোসিয়ন বলে চলো, আমিও তা মেনে নিচ্ছি। এবার রাজা জেলে বসে বসে মানগুনরুকের সেই লাইনটা লিখে, যে লাইনটা পড়ার সাথে সাথে ইয়ন টাইম ট্রাভেল করে এই যুগে এসেছিল। রাজা লিহন অনেক আশা নিয়ে সেখানে লিখে, আমার প্রিয়তমা, যদি কখনো তুমি লেখাটা পড়ো আমি আশা করব তুমি আমার কাছে ফিরে আসবে, আর সেদিন আমি তোমাকে প্রথম দেখাতেই চিনতে পারবো। সেদিন প্রথম দেখাতেই তোমার জন্য আমার হৃদস্পন্দন বেড়ে যাবে, আমি বুঝতে পারবো তুমি আমার অন্য পৃথিবীর অন্য ভালোবাসা। ওই সময় গঙ্গিল সেই টার্সেলটা দেয়, আর রাজা দেখে বুঝতে পারে ইয়ন সেফ আছে। আর এই টার্সেলটা রাজা মানগুনরুকের মধ্যে লাগিয়ে রাখে। তো বুঝতে পারলে তো কিভাবে সব মিলিয়ে গেল। এই বইটা রাজারই লেখা, আর এই বইটাই ভবিষ্যতে ইয়নের কাছে পৌঁছেছিল টাইম ট্রাভেল করার মাধ্যম হবে বলে। তো ইয়নকে গঙ্গিল এসে জানায় আমি আপনার কাজটা করে এসেছি। ইয়ন বলে তো এবার কি রাজাকে দেশ থেকে বের করে দেওয়া হবে? গঙ্গিল বলে কিন্তু তুমি কিভাবে জানো? ইয়ন তো ইতিহাস জানে, তাই সে আগে থেকে গঙ্গিলকে বলে দেয় সামনে কি হতে চলেছে রাজার সাথে। গঙ্গিল বলে তো আমি শুনেছি তুমি ভবিষ্যৎ থেকে এসেছো, কি হবে রাজার সাথে সামনে? ইয়ন বলে ইতিহাসে লেখা আছে রাজা এরপর বেশি দিন বেঁচে থাকতে পারবেন না। গঙ্গিল বলে উনাকে দেখে তেমনই লেগেছে, ভীষণই ভেঙে পড়েছেন তিনি। ইয়ন বলে গঙ্গিল আমাদের কিছু একটা তো করতে হবে, আমরা এইভাবে রাজাকে শেষ হতে দিতে পারবো না, উনাকে বাঁচাতে তো হবে।
অন্যদিকে রাজাকে রাজ্য থেকে বিতাড়িত করা হচ্ছিল। তখন রাজা মনে করেছিল যে ইয়ন তাকে এই কথাটা আগেই বলে দিয়েছিল যে সে ভবিষ্যতে ইতিহাসে পড়েছে রাজাকে রাজ্য থেকে বিতাড়িত করা হতে পারে আর তার নামও বদলে দেওয়া হবে। রাজা এবার হেসে বলে, তাহলে ইয়ন আমাকে শুরু থেকে চিনতে পেরেছিলে। আমিই বোকা ছিলাম যে তাকে পাগল ভেবে অবিশ্বাস করেছি। যাই হোক, হয়তো বা এটাই আমার নিয়তি। ওই সময় রাজাকে সাধারণ মানুষ আক্রমণ করছিল। তখন ইয়ন এসে বলে, কত বড় সাহস যে আমার জিনিসকে বিরক্ত করছে, তাদের তো শিক্ষা দিতেই হবে। তো এই কথাটা রাজা ইয়নকে বলেছিল যখন এইভাবে তাকে রাজ্যে বেঁধে এনেছিল। আজ ইয়ন রাজাকে বাঁচাতে সেই একই কথাটা বলে। লিহন তো চমকে যায় আর বলে, ইয়ন তুমি এখানে কি করছো? দয়া করে চলে যাও, তুমি এখানে সুরক্ষিত না। ইয়ন বলে, আপনি চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। আর একটু অপেক্ষা করুন, আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব। লিহন বলে, ইয়ন তাড়াহুড়ো করো না, তোমার কিছু হলে তো চলবে না। আমি কিছু ভেবে রেখেছি তাই বলছি, নিজেকে ঝুঁকিতে ফেলবে না। ইয়নকে তখন গার্ডরা সরিয়ে নিয়ে যায় রাজার থেকে। যাওয়ার সময় শুধু তারা একে অপরকে দূর থেকে দেখে যাচ্ছিল, যেন আর দেখা নাও হতে পারে। এবার রাজাকে একটা জায়গায় এনে শেষ করার চেষ্টা করছিল জোসিয়নের সেনারা। তবে তখন রাজার বিশ্বস্ত সৈনিকরা এসে তাকে বাঁচিয়ে নেয়। রাজা বলে, আমি জানতাম চাচা এই চালাকিটা করবেই, তাই আমি আমার ছোট রাজকুমার ভাইয়ের জন্য শেষ কাজটা করে যাব। সে যেন নিরাপদের সাথে রাজ্যের রাজা হয়ে থাকতে পারে, তার জন্য আমি চাচাকে শেষ করে যাব। যেহেতু আমি এখন আর রাজা না, সেহেতু এই কাজ করতে আমার আর কোনো বাধাই রইল না। ওই সময় সেখানে রাজার আইডিয়া অনুযায়ী রাজকুমার জোসিয়ন এসেই পড়ে, আর সে মজা করে রাজার সাথে কম সৈন্য দেখে। তবে তখন সেখানে ইয়ন আসে গঙ্গিল নিয়ে, আর সাথে বাকি রাজবাবুর্চিরাও আসে। আর এখন তারা সবাই মিলে লড়তে শুরু করে। লড়াইয়ের মাঝে আসে হেল্প করতে চৌচিয়ংও, আর সে অনেক কিছু দিয়ে হেল্প করে, যার ফলে রাজকুমার জোসিয়ন বুঝতে পারে সে হেরেই যাবে। তাই সে রাজাকে দুর্বল করতে ইয়নকে কোনোভাবে তুলে নেয় আর রাজাকে বলে, ইয়নকে বাঁচাতে হলে আমার বলা জায়গায় চলে এসো। তো রাজা লিহন সবাইকে বলে, আমি যাচ্ছি ইয়নকে নিয়ে আসতে, আর তোমরা প্রাসাদকে শত্রুমুক্ত করার চেষ্টা করো। তো রাজা চলে যাওয়ার পর সবাই এসে পড়ে প্রাসাদে, আর একে একে জোসিয়নের সমস্ত সেনা আর দলদের শেষ করে। গঙ্গিল তখন তার বোনের প্রতিশোধ নিতে মগজুকে ফাইনালি ধরেই ফেলে আর তাকেও শেষ করে দেয়। তো প্রাসাদ এখন শত্রুমুক্ত। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর ভাবছিল, মহারাজ আশা করব আপনি সুরক্ষিতভাবে মহলে ফিরে আসবেন। অন্যদিকে ইয়নকে জোসিয়ন বলে, আমি জানতাম রাজা তো আসবেই। তোমার ভালোবাসার জোর আছে বলতে হবে, তোমার জন্য তো দেখছি সে সব কিছুই করতে পারে। দেখা যাক কি হয় এরপর। রাজা শিয়নকে দেখে বলে, তুমি সুরক্ষিত আছো দেখে শান্তি পেলাম। চিন্তা করো না, আমি তোমাকে ঠিক নিয়ে যাব এখান থেকে। তো এবার সেখানে রাজার লড়াইয়ের এক পর্যায়ে তার কাপড় থেকে ছিঁড়ে পড়ে যায় মানগুন্ডক বইটা। এখন রাজা সব সৈনিককে শেষ করে সম্মুখীন হয়েছে জোসিয়নের সামনে। ইয়ন তখন সেখানে রাজাকে বাঁচাতে দৌড়ে আসছিল, আর ওই সময় তার পায়ের কাছে ঠেকে মানগুন্ডক। ইয়ন হাতে নিতেই দেখে এখানে রাজাকে দেওয়া টার্সেলটা রাখা আছে, আর বইটা খুলতে সে সব রেসিপিগুলো দেখে। ইয়ন এখন সব হিসাব মিলাতে পারে, তার সব কিছু মনে পড়তে থাকে। ইয়ন বলে, ভবিষ্যতে আমি এই বইতে যে রেসিপি দেখেছি সেগুলো তাহলে আমারই ছিল, কারণ এই সব তো আমিই করেছি। আমি আগে কোনো এই জিনিসটা মনে করতে পারলাম না। আর এখানে যে লেখাগুলো আছে সেগুলো তো মহারাজা লিখেছেন। আমি বিশ্বাসই করতে পারছি না এইসব কিছু তাহলে মহারাজাই করেছেন। মানগুন্ডকের আসল লেখক মহারাজা নিজেই, আর সেই বইয়ের প্রতিটা লেখার পেছনের কারণটা আমি ছিলাম। এসব কি হচ্ছে? তাহলে কি আমার টাইম ট্রাভেল করাটা আগে থেকে ঠিক ছিল? রাজার সাথে কি আমার আগেও দেখা হয়েছিল? ওই সময় ইয়নকে বাঁচাতে রাজা তার তলোয়ারটা ছুঁড়ে ফেলে আর নিজে নিরস্ত হয়ে পড়ে। আর জোসিয়নকে বলে, চাচা এখনো সময় আছে, তুমি আত্মসমর্পণ করো। জোসিয়ন তাও রাজার কথা শুনে না আর বলে, আজ আমার সুযোগ হয়েছে তোকে শেষ করার, আর আমি সেটা করেই ছাড়বো। ইয়ন তো আবেগপ্রবণ হয়ে আছে, কারণ সে সব সত্যিটা জেনে গিয়েছে। সে জেনে গিয়েছে রাজা তার জন্য 500 বছর অপেক্ষা করেছে, আর সেই অপেক্ষার পর ইয়ন টাইম ট্রাভেল করেছে। তাই ইয়ন কিছুতেই রাজার ক্ষতি হতে তো দিতে পারতো না। তাই ইয়ন চলে আসে রাজাকে বাঁচাতে জোসিয়নের তলোয়ারের সামনে, আর ইয়ন ঢলে পড়ে রাজা লিহনের হাতে। রাজার তো দুনিয়াই উল্টে যায় এসব দেখে। সে তখনই জোসিয়নকে শেষ করে আর ইয়নকে বলতে থাকে, ইয়ন কি হয়েছে, চোখ খুলো। ইয়ন তখন চোখ খুলে বলে, সত্যি বলতে আমি এখন তো যেতে চাইছি না, আপনাকে একা রেখে তো আরোই চাইছি না। লিহন তখন কেঁদে বলে, হ্যাঁ ঠিক, কোথায় যাবে তুমি? কিভাবে আমার অনুমতি ছাড়া যাবে বলো তো? তুমি যেতে পারবে না, আমার সাথে থাকবে। ইয়ন আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, যেও না প্লিজ। ইয়ন তখন বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি মহারাজা,
এই কথা বলে ইয়ন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাজা চিৎকার করে উঠে আর্তনাদে, আর ঠিক ওই সময় মান গুন্ড্রক জেগে ওঠে। রাজা লিহনের লেখা শেষ পাতাটা থেকে আলো আসতে শুরু করে, যার অর্থ ছিল নিজের বাড়ি ফিরে যাওয়া। ইয়নকে ঠিক একইভাবে মান গুন্ড্রকের আলো চারিদিক থেকে ঘিরে ধরে। রাজার হাত থেকে ইয়নের হাত ছুটতে থাকে। ইয়ন বাতাসের মধ্যে উড়ছিল। রাজা তার হাতের লেখা ডায়েরিটা দেখে আর ভাবে, তাহলে এই সেই মানগুন্ডক যা ইয়ন এতদিন ধরে পাগলের মতন খুঁজেছে। আর সেই মানগুন্ডক আমারই লেখা দিনলিপি ছিল। কিন্তু এখন কেন আমি এসব জানতে পারলাম? কেন আমি এটা আগে জানতে পারলাম না? ইয়নকে তখন সে বারবার বলছিল সেজন্য এখান থেকে চলে না যায়। রাজা লিহন আফসোস ভরা মন নিয়ে বারবার ইয়নকে বলছিল সেজন্য এখান থেকে হারিয়ে না যায়। এইসব বলে বলে রাজা খুব কাঁদছিল। আর ঠিক তখন রাজার এই হাতের মাধ্যমে এই শেষ পাতার একটা অংশ ছিঁড়ে যায়, যা ভবিষ্যতে ইয়নও ছেড়াই পেয়েছিল। তো ফাইনালি ইয়ন মানগুন্ডকের মাধ্যমে টাইম ট্রাভেল করে চলে যায়, আর সেই সাথে মানগুন্ডকও গায়েব হয়ে যায়। রাজা একা অন্ধকারে বসে চিৎকার করছিল, নিজেকে একাকিত্বের চাদরে খুঁজে পাচ্ছিল, আর বলছিল, ইয়ন, আমি তোমাকে ঠিক খুঁজে নিব। আমি তোমাকে যে করেই হোক খুঁজে বের করব, তুমি দেখে নিও। এবার রাজা তার চাচাকে আরও একবার শেষ করে, কারণ কই মাছের জান যেতেই চায় না। সব কাজ শেষে রাজা লিহনও ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর তখন তার উপর উড়ে এসে পড়ে মানগুন্ডকের শেষ ছেঁড়া পাতাটা। আর তার কানে ভেসে আসছিল ইয়নের বলে একটা কথা, যে মহারাজা, আমাকে খুঁজে বের করার ওয়াদাটা ভুলে যাবেন না কিন্তু। এইবার আমি আপনার জন্য অপেক্ষায় থাকব, আপনি আসবেন তো? দৃশ্য পরিবর্তন হয় আর আমরা 2025 সালের হসপিটাল দেখতে পাই, যেখানে ইয়নের আত্মা বডিতে ফিরতেই সে হুঁশে আসে। ইয়ন এতদিন কুমায় ছিল। ইয়ন উঠে চেক করে তার কাঁধে আঘাত আছে কিনা। সে দেখে সেটা আছে, তার মানে এটা কোনো স্বপ্ন ছিলই না। ইয়ন উঠে অস্থির হয়ে মানগুন্ডক খুঁজে আর বলতে থাকে, আমাকে মহারাজের কাছে ফিরতে হবে। আমি আসছি, আপনি চিন্তা করবেন না। ইয়ন দেখে মানগুন্ডক তার বেগে আছে, যা দেখে ইয়ন তার কান্না ধরে রাখতে পারে না, কারণ সে এখন জানে এই লেখাটা রাজা লিহনের নিজের। তখন ইয়নের বাবা এসে বলে, মা, তোর হুঁশ ফিরে এসেছে। ইয়ন তার বাবাকে জড়িয়ে প্রচুর কাঁদে। ডাক্তার এসে ইয়নকে বসিয়ে বলে, তুমি এইভাবে এখন হাঁটতে পারবে না, আঘাতটা খুব গভীর, তাই আরও বেড রেস্ট তোমার প্রয়োজন। ইয়ন তো কাউকে কিছু বলতে পারছিল না কি হয়েছে আসলে, তাই সে শুধু একাধারে কেঁদে যাচ্ছিল। তারপর ইয়ন তার বাড়ি ফিরে এসে রাজা লিহনের সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে করছিল, আর সে ইন্টারনেটে তার নাম দিয়ে সার্চ করে। কিন্তু সেখানে লেখা যে রাজার বডি কোথাও খুঁজে পাওয়া যায়নি, রাজা হঠাৎ করেই মিসিং হয়ে যায়। ইয়ন ভাবে, তাহলে তো ইতিহাস বদলে গিয়েছে, আমি কি এবার টাইম ট্রাভেল করলে রাজার কাছে ফিরতে পারবো? এই ভেবে ইয়ন মানগুন্ডক বের করে আর সেই লাইনগুলো বারবার পড়তে থাকে। কিন্তু এইবার আর এই লাইন পড়ার সাথে সাথে ম্যাজিক হচ্ছিল না। ইয়ন অস্থির হয়ে কাঁদতে থাকে আর বলে, কি হচ্ছে? এটা এখন কাজ করছে না কেন? কেন আমাকে রাজার কাছে নিয়ে যাচ্ছে না? ইয়ন ভাবে, আগের বার প্লেনে বাথরুমে মানগুন্ডক এই টাইম ট্রাভেল কাজ করেছিল, তাই সে বাথরুমে যায় আর গিয়ে আবারও লাইনগুলো পড়ে এই আশায় যে হয়তো বা এখন টাইম ট্রাভেল হয়ে যাবে। কিন্তু ইয়ন হাজারবার চেষ্টা করার পরও আর টাইম ট্রাভেল করতে পারছিলই না। ইয়ন বুঝতে পারছিল না হঠাৎ করে এরকম কেন হচ্ছে, কী কারণ থাকতে পারে এর পেছনে। সে কি এমন মিস করেছে যে এই বইটা কাজ করতে চাইছে না? ইয়ন খুব বেশি অসহায় ফিল করছিল। সে রাজাকে দেওয়া কথাটা রাখতে পারে না, আর সে তার কাছেও ফিরতে পারে না। আর এটাকে সে তার নিয়তি ভেবে মেনে নেয় আর আশা করে একদিন রাজা তার কথা রাখবে আর ইয়নকে খুঁজে এখানে আসবে। ইয়ন মানগুন্ডকটা জড়িয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে সে কত কি রাজার জন্য রান্না করত, আর রাজা হাসি মুখে সেগুলো খেত। আর তার এটাও মনে পড়ে, সে যখন বলেছিল, যদি আমি চেষ্টা করে আপনার কাছে ফিরতে না পারি তখন আপনি কি করবেন মহারাজা? রাজা বলেছিল, তাহলে আমি তোমাকে খুঁজে নিব। ইয়ন এসব ভেবে বলে, আমি জানি না কি হবে, কিন্তু যদি আর একটু সময় আপনার সাথে কাটাতে পারতাম, যদি আমি সত্যি সব বদলাতে পারতাম। তো এবার কেটে যায় 1 মাস, আর দেখা যায় ইয়ন একটা রেস্টুরেন্টে এসেছে হেল্প করতে, কারণ তাকে একজন রিকোয়েস্ট করেছে যদি ভালো একটা রেসিপির রিভিউ না পায় তাহলে তাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। তাই ইয়ন যেন কিছু একটা ইউনিক আর মজাদার করে। ইয়ন যদিও কাজ করতে চাইছিল না, কিন্তু রিকোয়েস্ট করাতে সে কাজটা করতে রাজি হয়ে যায়। তো ইয়ন যখন তার টিমের সাথে পরিচিত হতে আসে তখন সে চমকে যায়, কারণ এখানে তো রাজবাবুর্চি সবাই আছে, সং সহ বাকি সবাই। ইয়ন বলে, আরে সং, তোমরা এখানে? তখন দেখা যায় এখানে সঙ্গের কিছু মনে নেই, সে অন্য একটা নাম বলছে নিজের।
ইয়ন তখন হেসে ভাবে হয়তো বা তারা ওদের বংশধর, তাই একই রকম দেখতে। যাই হোক, আমি এবার একটু শান্তিতে তো থাকতে পারবো এদের দেখে। এবার ইয়ন সেই রেসিপি সিলেক্ট করার জন্য মানগুণরকের হেল্প নেয়। তার করা সেই প্রতিটা রেসিপিকে এখন এখানে মডার্নভাবে প্রেজেন্ট করে। চারদিকে তার খুব প্রশংসা হয়। আর ওই সময় আমরা দেখি যারা রেসিপিকে রিভিউ দিবে তাদের মধ্যে একজন হচ্ছে জিং, মানে এই যুগে জিংও আছে। আর সে ইয়নের রান্নার টেস্ট করতে এসেছে। ইয়ন ডেজার্ট করে টেবিল নাম্বার 7-এর জন্য পাঠায়, কিন্তু শেফ এসে বারবার বলে টেবিল নাম্বার 7-এর নাকি খাবার পছন্দ হচ্ছে না। উনি নাকি বারবারই বলছেন খাবার চেঞ্জ করে দিতে। ইয়ন খাবার দেখে বলে কিন্তু উনি তো খাবার টেস্টই করেননি। তাহলে খাবার না খেয়ে কিভাবে বললেন এটা ভালো না? 1 মিনিট দ্বারা আমি নিয়ে যাচ্ছি আর জিজ্ঞেস করছি এই লোকের সমস্যা কি, শুধু শুধু বিরক্ত করতে আসছে হয়তো বা। ইয়ন রেগে প্লেট নিয়ে আসে টেবিল নাম্বার 7-এর কাছে। ইয়ন এসে দেখে এটা তো জিং। তো জিং যেভাবে 500 বছর আগে ইয়নের রান্না না টেস্ট করেই বলেছিল ভালো হয়নি, আজও সে একই কাজ করে। ইয়ন রেগে বলে এই বদমাশ এখনও সেম আছে। আর তোমাকে কে জাজ বানিয়েছে? হ্যাঁ, খাবার না খেয়েই বলছো ভালো হয়নি, মিথ্যাবাদী কোথাকার। জিং বলে কি বললে? আমাকে মিথ্যাবাদী বললে? তোমাকে কে শেফ বানিয়েছে? হ্যাঁ, দাঁড়াও, এখনই আমি খারাপ ফিডব্যাক দিচ্ছি তোমার এই রেসিপির, তারপর দেখছি এই রেস্টুরেন্ট কিভাবে চালাও। তো তখন সেখানে রাজা লিহিয়ন সুটকোট পরে এসে বলে যদি খাবার সত্যি ভালো হয় তাহলে আমি এই খাবারটা টেস্ট করতে চাই। তো তোমাদের হয়তো বা মনে আছে রাজা এইভাবে 500 বছর আগেও ইয়নকে বাঁচিয়েছিল, যখন জিং খাবার রিভিউ দিতে গিয়ে ইয়নকে শেষ করতে চাইছিল। তো এবার ইয়ন এই কথাটা পেছন থেকে শুনে থমকে যায়। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না যে কি শুনছে। ধীরে ধীরে পেছনে তাকায় আর শকড হয়ে যায়, কারণ এটা তো রাজা লিহিয়ন। জিং যার কিছুই মনে নেই সে বলে কে রে তুই? লিহিয়ন বলে কি বললে? আমাকে তুমি তুই বললে? কত বড় সাহস, তলোয়ার দিয়ে শেষ করে দিব নাকি? জিং বলে কি বললি? নিজেকে কি কোথাকার রাজা মহারাজা ভাবিস নাকি? তুই বাইরে আয়, আমি তোকে দেখছি। এই বলে সে চলে যায়। ইয়ন তখন লিহিয়নকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে আপনি কি সত্যি মহারাজা? আপনার সব মনে আছে? লিহিয়ন বলে কেন থাকবে না শুনি, তোমাকে কথা যে দিয়েছিলাম যে আমি তোমাকে যে কোনো সময় খুঁজে নিব, আর আমি রাজা যেমনই হই না কেন নিজের কথা সবসময় রাখি। ইয়ন হেসে বলে আর রাজভোজনের কি হলো? লিহিয়ন বলে বাবুর্চি ইয়ন ছাড়া কি আর সেইখানে কোনো মজা আছে? তাই চলো এখন একসাথে খাবার খাই। ইয়ন তখন লিহিয়নকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর লিহিয়ন এবং ইয়নের একটা সুন্দর হ্যাপি এন্ডিং এখানে আমরা দেখতে পাই। অবশেষে তার ঝামেলার পর একটা সুন্দর দৃশ্য দেখানো হয়, কিন্তু আমার তেমন ভালো লাগেনি। আমার মনে হয় তাদের 2025 সালে আরও কিছু সুন্দর মুহূর্ত দেখানো উচিত ছিল। খুব তাড়াহুড়ো করে তাদের হ্যাপি এন্ডিং করিয়ে দিয়েছে। যাই হোক, এবার একটা ছোট্ট মুহূর্ত শেষের দিকে দেখানো হয়, যেখানে ইয়নের জন্য লিহিয়ন বিবিম্বাপ রান্না করে, আর ইয়ন এসে দেখে পুরো রান্নাঘরের অবস্থা খারাপ। লিহিয়ন বলে এসে বসে পড়ো, আজ জসনের মহারাজ নিজের হাতে তোমার জন্য রান্না করেছে। ইয়ন বলে এই সিম্পল একটা রান্না করতে এত কাহিনী করেছো? লিহিয়ন অভিমান করে বলে কি বললে? এটা সাধারণ? ঠিক আছে খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। ইয়ন বলে না, আমি খেয়ে নিব, রাগ করছো কেন? লিহিয়ন বলে কেমন হলো আগে সেটা বলো। ভালো হয়েছে তো? ইয়ন বলে একটু বাটার এড করে দেই। তারপর ইয়ন লিহিয়নকে বাটার সম্পর্কে আরো অনেক কিছু দেখায়। লিহিয়ন বলে আজ তো আমি অনেক ভালো রান্না পেশ করেছি, কি বলো বাবুর্চি ইয়ন? ইয়ন বলে উফ, অন্তত এখন তো রাজার চরিত্র থেকে বেরিয়ে আসো, তুমি এখন 500 বছর ভবিষ্যতে এসে পড়েছো। আচ্ছা, বিশ্বাসই করবো না কেউ যে তুমি 15 সাল থেকে এখানে এসেছো। যাই হোক, আমাকে কিভাবে খুঁজে পেলে? লিহিয়ন বলে সে অনেক লম্বা কাহিনী, ধীরে ধীরে বলবো। বড় কথা হচ্ছে আমি আমার কথা রেখেছি। ইয়ন বলে হ্যাঁ, আর কতবার বলবে? আমার কাছে বড় বিষয় যে আমরা এখন একসাথে থাকবো, আর কোনো ঝামেলাই থাকলো না। তো এই সুন্দর একটা কিউট মুহূর্তের সাথে আজকের গল্পটা এখানে শেষ হয়। তোমাকে জানাও এন্ডিংটা কেমন লাগলো, আর এই গল্পটা নিয়ে কিছু প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারো। বাকি আমি যথাসাধ্য চেষ্টা করেছি সহজ করে কাহিনীটা বোঝানোর। আজকের মতন এখানেই থাক, কথা হবে পরের গল্পে। ভালো থাকো, ধন্যবাদ।